মা কোথায়? ফোন কর তো। মা তো ফোন ধরছে না। বাবাকে ফোন কর। বাবার ফোন এই ঘরে? আচ্ছা শিখা, তুই এখানে বস, আমি তাড়াতাড়ি সব কাজ সেরে আসছি, ঠিক আছে? নমস্কার দিদি। আরে এসে গেছিস তুই? ঠিক আছে। এই মেয়েটিকে? ও তো তোর মেয়ে বুঝি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওর খাবারের জন্য কিছু নিয়ে আসি আমি। আচ্ছা। এই নে, আপেল খেয়ে নে। ছি, এত নোংরা! হে ভগবান, এত এত নোংরা! ববিতা, ববিতা, ববিতা! আরে কি হয়েছে দিদি, কি হয়েছে? পুরো বারান্দা নোংরা করে দিল। এখন এই নোংরা পা নিয়ে সব ঘরে ঘুরে বেড়াবে। কাল থেকে তোর আর কাজে আসার দরকার নেই। আর এমনিতেও দিদি, তোমার এখানে কেউ কাজ করতে আসতেও চায় না। আমারই মাথার গন্ডগোল হয়েছিল, আমি তো ভুল করেছি, তোমার এখানে কাজ করতে চলে এসেছি। আই চল। বাই মা, কোচিং এ গেলাম। দাঁড়া দাঁড়া, কতবার বোঝাতে হবে তোমাদেরকে? এখান থেকে বেরোবার সময় বড়দেরকে প্রণাম করবে। চল প্রণাম কর। আরে মা, একই তো হলো। একটাও কথা না, নাও প্রণাম করো। মা, খুশিতে থাক। আরে দাঁড়া, এটা কি? আবার কি হলো? একটা কথা তোমাকে কতবার আমায় বলতে হবে শুনি? বলেছি না বাইরে বেরোবার সময় চুলে বিনুনি করে বেরোবে? এই চুল তুমি খুলে রেখে বাইরে একদম ঘোরার দরকার নেই। মা, আমি ঘুরতে কোথায় যাচ্ছি? কোচিং এ যাচ্ছি। জানি আমি। আচ্ছা, বেনুনি করলে কি মাথায় পড়া বেশি ঢুকবে? ওসব আমি জানি না, কিন্তু মন সবসময় পড়াতেই থাকবে। হয়ে গেছে। হয়েছে, যাই এবার। হ্যাঁ যাও, কে আটকাচ্ছে? বাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওখানেই দাঁড়াও। আর তোমার তো কাল আসার কথা ছিল, এখন এলে? সরি ম্যাম, পরের বার টাইমে আসবো। ওখানে রেখে দাও সব জিনিস বেঞ্চিতে। এই ধরনেরই কথাবার্তা হয় মার্কেটে, ইউনো। তাছাড়া আরে কি ব্যাপার, এই মিষ্টি টিষ্টি নিয়ে এসব কি আবার? আরে আমাদের ওই ডিলটা ফাইনাল হয়ে গেছে। আরে এই নে দারুণ মিষ্টি ব্যাপার মুখ। তো। আরে কি করলি কি ভাই? আরে ভাই, একটু খেয়াল করবি তো তুই। কি আরে এত রিয়াক্ট করছিস কেন? সামান্য দাগ তো, আর দাগ তো ভালোর জন্যই হয়। না, দাগ একেবারেই ভালো নয়। তুই জানিস না আমার বাড়িতে কি কি হয়।
এই ছোট্ট একটা দাগ আমার জীবনটাও শেষ করে দিতে পারে। না স্নান করে বাড়িতে ঢোকারও পারমিশন নেই রে, তার উপর এই চায়ের দাগ নিয়ে গেলে তো পার্মানেন্টলি বের করে দেবে বাড়ি থেকে। আরে ভাই দেখে তো একটু করবি। আরে আমার নোটবুকটা তোর কাছে না? ও হ্যাঁ তো, হ্যাঁ রে, দিয়ে দে। কি গরম পড়েছে বাপরে এটা বাপ। তো হ্যাঁ এই তো। এনে দেখ। অমিত, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আই এম সরি, আসলে আসলে আমি ও পাক্কায় তোকে ভ্যালেন্টাইন্স ডে দিন প্রপোজ করবে। ছাড় তো, বাজে কথা বলিস না। আরে সত্যি বলছি, দেখ, প্রথমে রোজ দিয়েছিল, তারপরে চকলেট, এখন এই টেডি। হি ইজ ইন লাভ উইথ ইউ। এটা তুই রাখ। আমি এই তুই সব গিফট আমায় কেন দিয়ে দিস? তুই যখন ওকে লাইক করিস না সেটা তুই সোজাসুজি ওকে বলে দে। এরকম ব্যাপার নয় রে, এই সমস্ত গিফট দেখলে মা খুব রাগারাগি করবে। আরে বাবা, ওনাকে তাহলে সেটা বলিসই না যে এই গিফটটা কোনো ছেলে দিয়েছে। তুই না মাকে চিনিস না, মা এসব একদম পছন্দ করে না। হ্যাঁ রে, এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। মা তাতেও রাগারাগি করবে, দেরি হচ্ছে কেন। চল আচ্ছা চল। কাম অন, আটকা আটকা, ডাইভ দে। ধর, ধর, ধর। এদিকে এদিকে, তাড়াতাড়ি বলটা ছোড় এদিকে। নে নে রাহুল, চল, হবে চল, আরেকটা রাহুল, উইকেট। বল কর। কাম অন, ক্যাচটা নে, ক্যাচটা নে, ধর, ক্যাচটা ধর। নে। আরে এত সহজ ক্যাচ ছিল, কেন ধরলি না ভাই বলতো? আরে সহজ কথাই ছিল, ড্রাইভ দিতে হতো তো আমাকে। আরে তাহলে ড্রাইভ দিতি তুই। আরে ডাইভ দিলে ওর জামা প্যান্ট নষ্ট হয়ে যেত না, আর ওর জামা প্যান্টে দাগ লাগলে ওর মা ওকে বাড়িতে ঢুকতে দিত না। এই তুই না এইসব ফালতু কথা বলবি না বলে দিচ্ছি। আরে আমরা কোনো ফালতু কথা বলছি না, ঠিকই তো বলছি আমি। দিনে তো অন্তত 4 বার স্নান করিস বাড়িতে, তুই না বাড়ির বাইরে বেরোস না তো ভাই। চারদিকে এত পলিউশন, যদি জামায় দাগ লেগে যায় তাহলে ওকে আবার স্নান হ্যাঁ? করতে হবে বাড়িতে গিয়ে। এই আমার ব্যাট দে, দে বলছি। এই চল 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 খেল। বাবা, হ্যাঁ? আজকে না রাশি মুভি দেখার প্ল্যান করেছে। আরে বাহ, খুব ভালো প্ল্যান করেছিস। সো ইফ ইউ অ্যালাউ, আমি যাব। যাবো? ওকে, থ্যাংক ইউ। গো অ্যান্ড এনজয়। চল বস। এই যে তোর মাও চা নিয়ে চলে এসেছে। বাইরে যাওয়ার কথা হচ্ছে বুঝি, আর আমায় কেউ জিজ্ঞেসই করলে না? কোনো দরকার নেই বাইরে যাবার। আমি জানতাম, সেই জন্যই জিজ্ঞাসা করিনি, কারণ তুমি তো অ্যালাউ করবেই না। শোনো, সিনেমা দেখতে হলে বাড়িতেই দেখে নাও, বাইরে যাবার কোনো দরকার নেই। রত্না, ঠিক আছে, আর প্রীতি বাইরেই বা যায় কোথায়? ও যদি বন্ধুদের সাথে মুভি দেখতে যায় তো যেতে দাও না ওকে। একবার বলে দিয়েছি না, বাইরে যাবার কোনো দরকার নেই, মানে কোনো দরকার নেই। সবসময় তো নিজের মতো কাজ করে। আচ্ছা মা, তুমি বাকি মায়েদের মতো নর্মাল হতে পারো না? এই বাড়িতে সবকিছু তোমার মতে হবে না মা। প্রীতি, বাবা প্লিজ, এই বাড়িতে আমরাও থাকি, আর আমাদেরও আমাদের জীবন বাঁচার পুরো অধিকার আছে। প্রীতি, মায়ের সাথে কেউ এইভাবে কথা বলে? নাও সরি বলো। বাবা প্লিজ, মায়ের সামনে তুমি কিচ্ছু বলতে পারো না, তাই আমাকেই তো বকবে। প্রীতি, রত্না, তুমি সবসময় বাচ্চাদের সাথে এরকম করতে পারো না। একটু তো বোঝার চেষ্টা করো, ওরা বড় হচ্ছে আস্তে আস্তে। তুমি সবসময় আমারই ভুলটা দেখো না। আরে ওরই ভালোর জন্য তো আমি এইসব বলছি। তুমি কি জানো সিনেমা হল কত নোংরা হয়?
কে জানে কে কে ওই সিটে বসে উঠে গেছে আর ওই সিটে গিয়ে ও বসবে, শরীর খারাপ হবে তো। এই জন্যই তো বারণ করছি আমি, আর তুমি বুঝতেই চাইছো না। তোমার সাথে না কথা বলাটাই একেবারে বেকার। আরে এরা আমাকে বুঝতে চায় না কেন? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস ভেতরে? আগে চান কর। মা তুমি জানো তোমার না মাথাটাই আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। কলেজ যাওয়ার সময় স্নান করি, কলেজ থেকে এসে স্নান করি, যতবার বাড়ি থেকে বাইরে বেরোই স্নান করি, কতবার স্নান করব আমি? আরে তো এতে কি হয়ে গেল? হ্যাঁ, পুরো ঘর নোংরা করছিস। আমি বলছি তো তুই চান কর। ঠিক আছে। মা কি করছো এসব? তুমি পাগল হয়ে গেলে আমি নাকি? বললাম তো একবার, চান করতে হবে মানে চান করতেই হবে। রত্না, এসব কি করছো কি তুমি? হ্যাঁ, বাবা তুমি ছেড়ে দাও। অভিষেক, রত্না এসব কি করছো বলো দেখি তুমি? আমাদের প্রীতি আর অভিষেক এখন আর ছোট্টটি নেই, বড় হয়ে গেছে। তোমার এইসব ছেলে মানুষই ওরা আর বেশি দিন সহ্য করবে না। আমার কথাগুলো বোঝো, এখনো সময় আছে। শুধরে নাও নিজেকে, না হলে এই সংসারটাই দেখবে একদিন তছনছ হয়ে গেছে। বাহ, এ তো আমারই দোষ। পুরো ঘর জলজল হয়ে গেছে, এটা পরিষ্কার আমাকেই করতে হবে। কিন্তু না, এরা তো শুধু ঘর নোংরা করবে, এসব সব পরিষ্কার করতে হবে। কিন্তু না, ভুল আমারই। চলো। প্রীতি, কি হয়েছে মা? বাবা আমি থাকতে চাই না এই বাড়িতে আর। এমন মনে হয় যেন কোনো জেলের মধ্যে আছি। শ্শ্, মা, তোর মাকে তো তুই জানিস, আমাদের নিয়ে খুব চিন্তা করে ও। মনের দিক থেকে খারাপ নয়। বাবা হয়তো তোমার কিছু চোখে পড়ে না, কিন্তু মা না আজকাল কেমন যেন হয়ে যাচ্ছে। আর আমি এটাও জানি যে তুমিও ভালো নেই বাবা। অনেক বড় বড় কথা শিখে ফেলেছিস তুই। একটা কথা বলবো তোকে। এদিকে তাকা। যখন তুই খুশি থাকবি তোর বাবাও খুশি থাকবে, বুঝেছিস? দেখি চোখের জল মোচ মোচ। তোর মা যদি দেখতে পায় তাহলে ওর খুব কষ্ট হবে রে। অভিষেক, আমি জানি তুই ঘুমোচ্ছিস না, চল উঠে পড়। দুধ এনেছি তোর জন্য, খেয়ে নে। আচ্ছা আমি দুধ রেখে যাচ্ছি, খেয়ে নিস মনে করে। বাবা আমাকে হোস্টেলে পাঠিয়ে দাও প্লিজ, আমি থাকতে চাই না এখানে আর। আবার এই কথা বলে? চল চোখের জল মোচ, নিচে চল। চল 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 নিচে চল মা। বাবা তুমি জানো না আমার মুড কি করে ঠিক করতে হবে? তাহলে
এবার তাহলে আমার সোনামের মুড ঠিক হলো তো? গুড। আচ্ছা বাবা, একটা কথা বলবো? বল। তোমার মনে আছে মা মিঠুকে কেন উড়িয়ে দিয়েছিল? কারণ ও ছাদ নোংরা করত। কিন্তু এই খাঁচাটা আজকেও তুমি সামনে রেখেছো। এই খাঁচাটাকে আমি কি করে ফেলে দিতাম? আমার সোনামা এটা এত ভালোবেসে নিয়ে এসেছিল যে। বাবা, হুম। আমার মনে হয় মিঠু না নিজের জায়গায় আমাকে এখানে রেখে গেছে। পা ধুয়ে তুমি খাটের উপর উঠবে। আরে বৌদি, এইসব কি করছেন? আরে দাদা, আপনি? নমস্কার। নমস্কার নমস্কার। আরে বৌদি, আপনি এইসব কেন করছেন? একটা কাজের লোক রেখে দিতে পারেন, সেই সব করে দেবে। দাদা, কাজের লোকের উপর একদম ভরসা নেই। আরে নিজেরা এত নোংরা ভাবে থাকে, যতই ঝাড়পোছ করুক না কেন আমাকেই পরিষ্কার করতে হয়। এজন্য ঘর পরিষ্কার আমি নিজেই করি। আচ্ছা, ভাস্করদা নেই বাড়িতে? আরে ভেতরেই আছে, এই যে। আরে কি নমস্কার, ব্যাপার? কেমন আপনি? আছেন? নমস্কার, কেমন হ্যাঁ। আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আরে এখানে কি ব্যাপার? আরে আপনার সঙ্গে তো দেখাই হয় না, একই পাড়ায় থাকি অথচ আলাপ পরিচয়ই হয় না। চলুন, এই তো দেখা হলো। আসুন ভেতরে আসুন। শুনুন দাদা, ওই চটিটা বাইরেই রেখে দিন, পুরো ঘর এখনই পরিষ্কার করেছি। হ্যাঁ ঠিক আছে বৌদি। দাদা, ভেতরে আসুন। আসলে দাদা, এই সপ্তাহে কলোনিতে একটা ফাংশন আছে, তাতেই আপনাদের সবাইকে ইনভাইট করতে এসেছি। অবশ্যই যাবেন কিন্তু। আপনি ডাকছেন আর আমরা যাব না? নিশ্চয়ই যাব। আচ্ছা দাদা, এই নোটগুলো নকল নাকি? না দাদা, ওগুলো আসল নোটই। আহ, তাহলে কোথাও ড্রেনে পড়ে গিয়েছিল নাকি? সেরকমই হয়েছে বলতে পারেন। আরে না না দাদা, কোথাও পড়ে যায়নি এগুলো। কিন্তু এই নোট জানি না কত লোকের হাত ঘুরে এসে আমাদের কাছে পৌঁছয়। কে জানে কত রকমের লোক এই টাকা ধরেছে। এগুলো তো পরিষ্কার না করে নিজের কাছে রাখাই উচিত নয়। আপনি চা খান, এই নিন, এই কাপটা নিন। সত্যিই অদ্ভুত। আচ্ছা ভাস্কর বাবু, আমি আর চলি। দাদা, চাটা খেয়ে যান। না থ্যাংক ইউ, আপনি একদিন আমাদের বাড়িতে চা খেতে আসুন। হ্যাঁ, আর বৌদিকেও অবশ্যই সঙ্গে আনবেন। তবে হ্যাঁ, আমাদের বাড়িতে অতিথিদের কোনো আলাদা কাপে চা দেওয়া হয় না। চলি। তুমিও চা নাও। কি হলো ভাস্কর, কিছু ভাবছিস নাকি?
না আসলে ওই বাচ্চারা বড় হয়ে গেছে, এবার ওদের জন্য কিছু করতে হবে। তাহলে তোর প্ল্যানটা কি? এই যে প্লটটা দেখছিস, সবকিছু যদি ঠিক থাকে এখানে একটা ভালো বাড়ি বানাবো আর সেটা ওদের দিয়ে দেব। আমার জীবনটা তো কোনো রকম কেটে গেল ভাই, কিন্তু এই রোজকার খিটির মিটির থেকে বাচ্চাদেরকে বের করতে হবে। আরে ভাই, তুই বৌদিকে কোনো ভালো ডাক্তার দেখাচ্ছিস না কেন? অসুখ হলে তার চিকিৎসা করা যায়, কিন্তু মানসিকতার নয়। আর দুঃখের বিষয় এটা যে রত্না তার মানসিকতার কাছে এতটাই বশবর্তী হয়ে পড়েছে যে ও বুঝতেই পারছে না যে দিন দিন ওর প্রিয়জনেরা ওর থেকে দূরে চলে যাচ্ছে। দেখ ভাস্কর, যেটা তুই ভেবেছিস একদম ঠিক ভেবেছিস। আমার তোর উপর পুরো বিশ্বাস আছে। হ্যালো, তুই আজকেও আসছিস না? আজকে তো ভ্যালেন্টাইন্স ডে। না রে, আমার মন নেই আসার। অমিত সকাল থেকে তোর জন্য ওয়েট করছে। আরে তোকে বল না, নয়তো মা জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। ও জিজ্ঞাসা করছিল তোর ব্যাপারে, এবার আমি কি বলবো ওকে? ও যা হোক কিছু একটা বলে দে। চল এখন রাখি, পরে কথা বলবো তোর সাথে। আরে শোন না, ছি, এটা কি করলে তুমি? মাথাটা কি গেছে তোমার নাকি? দেখতে পাচ্ছ না আমি চান করে ফেলেছি? রত্না, সব ব্যাপারে তুমি এত বাজেভাবে রিয়্যাক্ট করো কেন বলো তো? আরে তোমার জন্য ভালোবেসে একটা উপহার এনেছিলাম আমি। আরে তো তো বাইরে রাখা উচিত ছিল না? সব নোংরা করে দিলে। আমায় আবার চান করতে হবে, রান্নাঘর আবার পরিষ্কার করতে হবে। তুমি বুঝতেই পারো না। সরো। কে জানে, এত ছোট একটা কথা এবারের লোকজনেরা কেউ বুঝতেই চায় না। সবাই মিলে শুধু আমার কাজ বাড়িয়ে দেয়। নমস্কার, আমি সুধা চন্দ্রন আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। কোনো সমাজকে পরিচালনার জন্য নির্ধারিত নৈতিক মূল্যবোধের খুবই প্রয়োজন হয়ে পড়ে। এই নৈতিক মূল্যবোধের ওপর দাঁড়িয়েই এক সভ্য সমাজের কল্পনা করা যেতে পারে। কারোর অভ্যেস, চিন্তাধারা ও চরিত্র তার নৈতিক মূল্যবোধ নির্ধারণ করে থাকে। আর এই ফিলোসফিকে পিউরিটানিজম অর্থাৎ নৈতিকতাবাদ বলা হয়। যখন কোনো ধারণা নৈতিকতার বিরুদ্ধে গিয়ে করা হয় তখন সে তার মূল উদ্দেশ্য থেকে অনেকটা দূরে সরে যায়। যেমন রত্নার স্বভাব তাকে তার পরিবারের থেকে অনেক দূরে করে দিচ্ছিল। গত বেশ কিছু বছর ধরে রত্না নিজের কিছু ধারণায় অন্ধবিশ্বাসী হয়ে উঠেছিল, কিন্তু এখন ও নিজের মানসিকতাকে নিজের পরিবারের উপর জোর করে চাপিয়ে দিচ্ছিল, যার ফল খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এটা কি অনেক বড় বিপদ ঘটবার কোনো সংকেত ছিল, বা ওর এই চিন্তাধারা কি ওর পরিবারকে শেষ করে দেবে? আসুন দেখা যাক। প্রীতি, প্রীতি তোর জন্য আপেল। এই এই ছেলে, দাঁড়া দাঁড়া, ধরো ওকে। কে রে তুই? চুরি করতে এসেছিলি? আঙ্কেল আঙ্কেল কি আমি আঙ্কেল? আমি চোর না আঙ্কেল। চোর নয় তো, চোরের মতো কি করছো তুমি এখানে? আন্টি আমি সত্যি কথা বলছি, আমি চোর নই, আমার কথা। অমিত, কি প্রীতি, তুই চিনিস কে? বাবা ও আমার বন্ধু। কোচিং এ আমরা একসাথেই পড়ি। তোমায় বাইরে পড়ার জন্য পাঠাই,
নাকি ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য? মা এসব কি বলছো তুমি? প্রীতি, এক মিনিট। রত্না, আমি কথা বলছি তো। বাবা, তুমি আমাদের প্রীতির বন্ধু তো? তাহলে এ বাড়িতে চোরের মতো ঢুকছিলে কেন তুমি? আঙ্কেল আসলে আমি না ডিস্টার্ব করতে চাইনি। কাকে ডিস্টার্ব করতে চাইছিলে না? এটা কি দেখি? হ্যাঁ, এটা কি? তোমাদেরকে বাইরে পড়াশোনা করবার জন্য পাঠাই নাকি এসব করার জন্য? এই পড়াশোনা হচ্ছে তোমাদের? রত্না, আমরা তো ভালোভাবেও কথা বলতে পারি। আরে এরা দুজন বাচ্চা। বাচ্চা মনে হচ্ছে তোমার? আচ্ছা মা, কি হয়েছে? ভ্যালেন্টাইন কার্ড দিতে এসেছে, পালিয়ে নিয়ে যেতে আসেনি। প্রীতিমা শোন, দাঁড়া। দিদি, আমি এখন কোনো কথা বলতে চাই না, তুই যা এখান থেকে। দাঁড়া, কি হয়েছে? তোর গায়ে তো এত জ্বর, আর তুই বলিস নি? আয় বস এখানে, আয় বস, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললো ডাক্তার? আচ্ছা, হসপিটাল থেকে আসছো, আগে তোমরা চান করে নাও, তারপর ঘরে ঢুকবে। স্নান করব? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? চল বাবা। আরে আমি কি খারাপ কথা বললাম শুনি তোমাদের? হসপিটাল থেকে আসছো, নানা রকমের অসুস্থ লোক ওখানে আছে। কে জানে কত রকমের লোক ওখানে সোফাকে ছোঁয়, দেয়ালকে ছোঁয়। না না, আমি কিছু শুনবো না। আগে তোমরা সবাই স্নান করো, তারপর ঘরে ঢুকবে। রত্না, বাস। তোমার অনেক কথা শুনে নিয়েছি, আর শুনবো না। এই বাড়িটা কিন্তু তোমার একার নয় রত্না। সরো এখান থেকে। চল বাবা, চল। আরে আরে শোনো তো, এই ঘর তো নোংরা হয়ে যাচ্ছে, জীবাণু ছড়িয়ে যাবে তো চারদিকে। শুনছো না কেন আরে তুমি আমার শোনো কথা? এবার তুমি জিজ্ঞেস করেছিলে না যে হসপিটাল গেছিলে, ডক্টর কি বললো? আমাদের অভিষেকের গায়ে প্রচন্ড জ্বর, আর ডক্টর বলেছেন যে ওকে জল থেকে দূরে রাখতে। বুঝতে পারছো তুমি? রত্না, তুমি কিছু করতে চাও তো যাও, ওর জন্য খাবার নিয়ে এসো, যাতে ও ওষুধটা খেতে পারে। যাও। আরে অন্তত তুমি তো জুতো কাপড় ছেড়ে ঘরে ঢুকতে পার। বাস বাস, বুঝেছি। জামা কাপড় বদলে নেব। ওকে, একটা কাজ করো, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো শান্ত হয়ে। আমি যাচ্ছি ওর জন্য কিছু খাবার বানিয়ে আনতে। মা, এটা কি করছো তুমি? মা ছাড়ো ওকে। অভিষেক, এই রত্না, এই, আরে কি করছো কি? এই সর। এই কি করছো কি তুমি? তুমি বুঝতে পারছো না?
আরে আরে, ছাড়ো বলছি, ছাড়ো। কি করছো ছাড়ো তুমি? তোমাকে বাবা অভিষেক 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 অভিষেক, বাবা অভিষেক অভিষেক চোখ খোল অভিষেক রিল্যাক্স, ইজি ইজি। দ্যাটস ইট, এই তো হয়ে গেছে, রিল্যাক্স, কিচ্ছু হবে না। মিস্টার ভাস্কর, আমি স্পেশালি জল থেকেই ওকে দূরে রাখতে বলেছিলাম, কিন্তু সেই ব্যাপারে আপনাদের কোনো খেয়ালই নেই। ইট কুড বি আ সিরিয়াস ড্যামেজ, সিরিয়াস ইস্যু হতে পারতো। এখন যতদিন না ও পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছে ততদিন দয়া করে আপনারা অসতর্ক হবেন না। আমি এখন আসছি, কোনো রকম প্রবলেম হলে ইমিডিয়েটলি কল মি। শিওর। হসপিটাল থেকে আসছো, আগে তোমরা চান করে নাও, তারপর ঘরে ঢুকবে। স্নান করব? আরে কি করছো কি তুমি? আরে তুমি বুঝতে পারছো না? আরে ছাড়ো আরে ছাড়ো কি করছো তুমি? ছাড়ো কি? আরে কি করছো নাকি তুমি? হ্যাঁ অভিষেক, কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে, আয়। বাবা, এই বাড়িতে আমি আর থাকতে পারবো না, আর আমি এটাও জানি যে তোমার এটা শুনতে ভালো লাগবে না, আর আমি এটাও জানি যে তুমি এর জন্য কিচ্ছু করতে পারবে না। চল। প্রীতিমা, রত্না, হ্যাঁ, আমার সাথে চলো, তোমাকে কিছু দেখানোর আছে। কি দেখাবে? চলো না, এসো। আরে আরে কিন্তু এসো না আগে, কি দেখাতে এসো। চাও তুমি আরে এখন? চলো না বলছি। কেউ যদি নিজে অন্ধবিশ্বাসে বিশ্বাসী হয়ে থাকে, সে কি অন্যের উপর জোর করে সেটা চাপিয়ে দিতে পারে? না। এই কেমন মানসিকতা, যাতে মানুষ যে বিষয়টাকে নিয়ে অন্ধবিশ্বাসী হয় সেই বিষয়ের বাইরে অন্য কিছু সে ভাবতে পর্যন্ত পারে না। রত্নার হিসেবে তার ভাবনা এবং তার কাজ ভুল ছিল না, কিন্তু ওর এই স্বভাবের কারণে ওর পরিবারের সবাইকে
এর ফল প্রতিনিয়ত ভোগ করতে হতো, কিন্তু এখন সব সীমা অতিক্রম করে গেছিল। মা কোথায়? ফোন কর তো। মা তো ফোনই ধরছে না। বাবাকে ফোন কর। বাবার ফোন এই ঘরে? বাবা, বাবা ওঠো না বাবা। বাবা, বাবা আমি যাবো না বাড়ি থেকে, প্লিজ ওঠো না। বাবা ওঠো না প্লিজ। আপনি কি জানেন ওদের মা কোথায় আছে? না, আমি জানি না স্যার। কলেজ থেকে ফেরার পর ওরা ভাস্করকে সিলিং থেকে ঝুলে থাকতে দেখে আর আমাকে কল করে। আপনি আমাদের ফোন করেছিলেন? স্যার, আপনাকে কলটা আমি করেছিলাম। আপনি কে? স্যার, আমি ওনাদের প্রতিবেশী। আপনি এদের মাকে দেখেছেন? না স্যার, ওনাকে তো দেখতে পাইনি, কিন্তু যখন সকালবেলা আমি মার্কেটে যাচ্ছিলাম ওনাদের বাড়ি থেকে খুব আওয়াজ আসছিল। আওয়াজ? কিরকম আওয়াজ? স্যার, সে তো এদের বাড়ির প্রতিদিনের ব্যাপার। অ্যাকচুয়ালি আমি পাশেই থাকি, তাই আমরা বাড়ি থেকে প্রতিদিনই আওয়াজ শুনতে পাই। আসলে বৌদি যে কোনো ছোট ছোট ব্যাপারে দাদার সঙ্গে ঝগড়া করেন। ছোট ছোট ব্যাপারে? হ্যাঁ স্যার, মানে বাড়িতে ঢুকলেই স্নান করতে হবে। আরে স্যার, নিজেই তো সারাদিন গোটা বাড়িতে জল ঢালতেন। আর শুধু তাই নয়, টাকার নোটকে জলে ডুবিয়ে শুকোতে দিতেন। কিছু কারণ তো নিশ্চয়ই আছে। আসলে ওর বউ এরকমই স্যার, ওর যা ঠিক মনে হয় সেটাই করে। ভাস্করের মুখে আমি ওনার কথা সব শুনেছি। আপনি দেখেছেন ওদের মাকে? স্যার, আমি আসলে ভাস্কর বাবুর গাড়িটা বাইরে যেতে দেখেছিলাম। ওনারা দুজনে একসঙ্গেই ছিলেন, কিন্তু এখন ওনাদের গাড়িটা বাড়ির বাইরেই আছে। মানে এখান থেকে বেরিয়েছিলেন দুজন, কিন্তু একজনই ফিরে এসেছে। শোনো, ভাস্কর বাবুর মোবাইল ট্র্যাক করো, বুঝতে পেরেছো? ওকে যাও। স্যার। স্যার, বন্ধু হয়ে এই কথাটা ঠিক মনে হচ্ছে না, কিন্তু আমার মনে হয় ভাস্কর সুইসাইড করেছে। স্যার, আমারও সেই রকমই মনে হয়। ভাস্কর বাবু তো নিজের স্ত্রীর জন্য খুব অশান্তিতে ছিলেন। স্যার, ভাস্করের নাম্বার থেকে এটা জানা গেছে আজ ওনার ফোনে দুটো জায়গা থেকেই কল এসেছিল। কোন জায়গা? স্যার, একটা লোকেশন তো এখানকার, আর একটা বড় রাস্তার সামনে। আচ্ছা, স্যার, ওখানে তো ভাস্করের নিজস্ব প্লট আছে। ও ওখানে নিজের ছেলে মেয়েদের জন্য জায়গা কিনে রেখেছে। আপনি জানেন ওই প্লটটা কোথায় আছে? হ্যাঁ স্যার। আমি বলেছিলাম না এখানে কিছু না কিছু নিশ্চয়ই হয়েছে। আরে ওই যে দেখুন, হাবিলদার এদিকে এসো তাড়াতাড়ি। যেরকম আপনারা বলেছিলেন যে ভাস্কর বাবু ওনার স্ত্রীর ব্যবহারে অসন্তুষ্ট ছিলেন, উনি চাইতেন না যে এইসব ব্যাপার ওনার সন্তানদের সহ্য করতে হোক, তাই উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি ওনার সন্তানদের মায়ের থেকে আলাদা করে দেবেন। এটা কোথায় নিয়ে এসেছো তুমি আমাকে? এই প্লটে বাড়ি বানাবো আমি। বাচ্চারা এখানে থাকবে। আমি বাচ্চাদেরকে আর তোমার সাথে থাকতে দেব না। বাচ্চারা এখানে কেন থাকবে? কারণ তোমার সাথে থাকাটা এখন খুব মুশকিল, রত্না। কি ফালতু কথা বলছো তুমি?
আরে অসুবিধা তো আমারও হয়। আমি কখনো কোনো অভিযোগ করেছি? আরে তুমি কেন বলতে যাবে? তোমার ইচ্ছেগুলো তো সোজাসুজি সবার উপরে চাপিয়ে দাও। এটা তো কই ভাবো না আমার আর বাচ্চাদের কি হয় তাতে। যখন তোমরা বুঝতেই চাও না তো নিজের কথা চাপাতেই হবে তো। এক্স্যাক্টলি। তোমার এই ব্যবহারের জন্য আমি তোমার সাথে কখনো ভালো করে কথাও বলতে পারিনি, কারণ তুমি অন্যের কথা কখনো শুনতেই চাও না। এক্স্যাক্টলি। তোমার এই ব্যবহারের জন্য আমি তোমার সাথে কখনো ভালো করে কথাও বলতে পারিনি, কারণ তুমি অন্যের কথা কখনো শুনতেই চাও না। রত্নাদেবী ভাস্করবাবুর সিদ্ধান্তে সহমত হতে পারেননি, ফলে এটা হলো ওনার অমতের কথাটা ভাস্করবাবুকে জানালেন, আর তার ফল এটা। কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, না, আজ ফয়সালা হয়েই যাক। আমিও প্রতিদিনের এই ঝামেলায় বিরক্ত হয়ে গেছি। ছাড়ো আমাকে। আরে কেমন মহিলা তুমি, কেমন মানুষ তুমি? তোমার এই ব্যবহারের জন্য তোমার বাড়ির লোকেদের শ্বাস নেওয়াটাই মুশকিল হয়ে গেছে রত্না। আর তুমি বলছো তুমি অতিষ্ঠ হয়ে পড়েছো? বাহ! দম তো আমারও বন্ধ হয়ে আসে তোমাদের সবার সঙ্গে। বাইরের সমস্ত নোংরা নিয়ে ঘরের ভেতর ঢুকে যাও, 1 মিনিটের জন্য ঠিকমতো শান্তি পাই না আমি। তার উপর আমায় ভালো বলার বদলে তোমরা শুধু আমার দোষটাকেই দেখে যাও। আরে তাহলে ছেড়ে দাও না, সেটাই তো বলছি। ছেড়ে দিচ্ছ না কেন? আমাদের বাঁচতে দাও, আমাদের জীবনে আমাদের মতো করে থাকতে দাও। সবকিছুর ব্যাপারে একা ঠিক করার কোনো অধিকার নেই তোমার। এটা আমি তোমায় কবে থেকে বোঝাচ্ছি রত্না? বাচ্চারা কোথাও যাবে না। এবার যাই হয়ে যাক, বাচ্চাদেরকে আমি আর তোমার সাথে থাকতে দেব না। তুমি কি মনে করো শুধু তুমি ওদের চিন্তা করো? আরে কুয়োর ব্যাঙের মতো চিন্তা ভাবনা তোমার। আরে একবার তুমি যদি তোমার সংকুচিত মানসিকতার বাইরে বেরিয়ে এসে দেখো, তাহলে পরিষ্কার দেখতে পাবে তোমার নিজের ছেলেমেয়েরাই তোমাকে ঘৃণা করতে শুরু করেছে। এখনো যদি আমি কিছু না করি, তাহলে আমাদের ছেলেমেয়েরাই আমাদেরকে ছেড়ে চলে যাবে রত্না। চুপ! আর এরকমটা আমি হতে দেব না। চুপ করো, অনেক বলছো তুমি। কেন খারাপ লাগছে? তোমার আসল রূপটা যখন তোমার সামনে তুলে ধরছি তখন খারাপ লাগছে। তোমার ভাগ্য ভালো যে আমার মতো লোক তোমার স্বামী, যে আজ পর্যন্ত বাচ্চাদের মনে তার মায়ের প্রতি একটুও খারাপ চিন্তা ভাবনা জন্মাতেই দেয়নি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই রত্না যে তোমার মতো খারাপ মহিলা আমি জীবনেও দেখিনি। চুপ করে যাও তুমি। কেন চুপ করব আমি? কেন চুপ করব আমি? সত্যি তো এটাই যে তুমি শুধু একজন খারাপ মহিলাই নও, একজন খারাপ মাও। হ্যাঁ, তুমি খারাপ মা, যে তার জেদ, তার অহংকারের জন্য আর সবকিছুকে শেষ করে দিতে চায়। আর একটা কথা তুমি ভালো করে শুনে রাখো, আমার বাচ্চাদের জীবন আমি তোমাকে কিছুতেই শেষ করতে দেব না। রত্নাদেবীকে হত্যা করবার পর ভাস্করবাবু আত্মগ্লানিতে ডুবে গিয়েছিলেন, আর নিজে আত্মহত্যা করা ছাড়া ওনার কাছে আর কোনো রাস্তা ছিল না। ভাস্কর যেই কাজ করেছে সেটা কি এক মুহূর্তে রাগের কারণ ছিল, নাকি বহুদিনের জমে থাকা ক্ষোভের প্রকাশ? কারণ যাই হোক না কেন, অপরাধ তো অপরাধী হয়। আর ভাস্কর একটা নয়, দুটো অপরাধ করেছে, রত্নাকে হত্যা আর আত্মহত্যা। রত্নার পুরনো অভ্যেসের কারণে ওর সুখী পরিবারটা ভেসে গেল। যে চিন্তাধারাকে আমি ঠিক মনে করি সেটা সবসময় অন্যরাও ঠিক মনে করবে তা নয়। কখনো কখনো আমরা কাছের মানুষের চিন্তাধারার সঙ্গে নিজেকে মেলাতে পারি না, আর তারপর ভেতরকার সম্পর্ক এমন একটা স্তরে গিয়ে পৌঁছয় যে অপরাধ ঘটবার সম্ভাবনা আরো বেশি বেড়ে যায়। এই জন্য সম্পর্কে দূরত্ব বজায় রাখাই সঠিক কাজ হয়। যদি ভাস্করও সেই দূরত্ব বজায় রাখত, তাহলে আজ প্রীতি আর অভিষেককে অনাথ হয়ে যেতে হতো না। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি, আর কথা দিচ্ছি নতুন এপিসোডে আরও এক সত্য ঘটনার সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ বি সেফ, বি অ্যালার্ট, আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।